আচ্ছা, তো এখন আমরা আরেকটা অঙ্ক করব একই রকমের দেখতে। তো প্রশ্নটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল টু 4x স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা ঠিক আগের মতো করে লেখা শুরু করি। কি লিখবো? ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল টু 0। এটা লিখবো না, 0 লিখবো, কারণ e টু দি পাওয়ার mx এটা হচ্ছে ইকুয়াল 0 থাকলে তখন সমাধান, ইকুয়াল x স্কয়ার থাকলে তখন সমাধান নয়। তাহলে 0 সমীকরণের একটি সমাধান, সমীকরণের একটি সমাধান। ওকে, তাহলে এটা যদি ওর একটা সমাধান হয়, সুতরাং আমরা কি লিখতে পারি? d স্কয়ার মাইনাস 3d প্লাস 2y, y এর জায়গায় আমরা লিখে দিতে পারি e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। তাহলে এই y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx আমরা এই y এর জায়গায় বসিয়ে দিলাম, বা এখান থেকে আমরা आंसर পাচ্ছি d স্কয়ার এর জায়গায় হবে m স্কয়ার মাইনাস 3d এর জায়গায় হবে 3m প্লাস 2 এর জায়গায় 2 হবে, আর e টু দি পাওয়ার mx তার জায়গায় বসে যাবে ইকুয়াল টু 0। তো এটা কেন হয়েছে সেটা আমরা পার্ট 1 থেকে শিখে আসছি, তো এখানে আমি আর এটা ডিটেইলস বলতে চাচ্ছি না, সময় নষ্ট হবে। তাহলে এখন এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। তাহলে লিখবো এখানে এ ই হলো, মানে এটার মানে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন হলো m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তো এই অক্সিলারি ইকুয়েশন থেকে আমি m এর মান বের করে নিব। এটা টার্ম করব m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0, বা এবার m কমন নিব, তাহলে হবে কি m মাইনাস 2 মাইনাস 1 কমন নিব, তাহলে m মাইনাস 2 আবার হবে। তাহলে m মাইনাস 2 যদি কমন নিই তাহলে आंसर আসবে m মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং m ইকুয়াল আমি সরাসরি লিখে দেব, একটা আসবে 2 একটা আসবে 1, সরাসরি লিখে দিছি। হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0 লেখার দরকার নেই, ওটা জাস্ট বোঝানোর জন্য আমি দিছি, কিন্তু আসলে আমরা m এর মানে আমাদের জানা দরকার। তো এখন আমি m এর মান জেনে গেছি, তাহলে m এর মান জানার পর আমি প্রথমে y c নির্ণয় করব, যাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে লিখবো সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন হলো, মানে cf হলো y c ইকুয়াল টু। তো কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়? একটা a দিব, a দিয়ে তারপর e টু দি পাওয়ার, এখানে 2 দেখা যাচ্ছে পাওয়ার, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস একটা b দিব, তারপর আবার e টু দি পাওয়ার, এখানে 1 দেখা যাচ্ছে, তাহলে হবে 1x, 1 না দিলেও চলে। ব্যাস, এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে আমরা m এর মান জানার পর কমপ্লিমেন্টারি ফাংশন জেনে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে yp নির্ণয় করা। তাহলে yp নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি দেখি। আচ্ছা, তাহলে yp কিভাবে নির্ণয় করি? yp সুতরাং এভাবে লিখবো যে pi হলো, pi মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, pi হলো y p ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এখানে যা আছে তা লিখবো, y এর সাথে যেটা আছে কি আছে d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 এটা লিখবো, আর সমান যেটা ডান পাশে 4x স্কয়ার ছিল ওই 4x স্কয়ার কে লিখবো। এইভাবে আমরা yp নির্ণয় করব। তো yp নির্ণয় করার এরপরের স্টেপটা কি ছিল? এরপর স্টেপটা ছিল এখানে ধ্রুবক কে সেটা দেখতে হবে। ধ্রুবক হচ্ছে 2, 2 সাথে কোনো d নাই, তাহলে এটাকে বলা হয় ধ্রুবক পদ। তাহলে এখান থেকে আমরা 2 কমন নেব, এখানে যদি 100 থাকে তো 100 কমন নেব, 5000 থাকলে 5000 কমন নেব। তাহলে 2 ছিল 2 কমন নেব, তাহলে 2 যদি কমন নিই তাহলে এই d স্কয়ারের নিচে চলে আসবে একটা 2 মাইনাস এটা হবে 3d বাই 2 প্লাস এটা হয়ে যাবে 1, আর এটা হচ্ছে 4x স্কয়ার। আচ্ছা, অনেকেই বুঝতে পারতেছে না যে 2 কমন নিলে এভাবে নিচে 2 গুলো কিভাবে আসে। তো আমি একটু ছোট করে কমনটা আসলে একটু বুঝাই দিই। এখানে হচ্ছে কি d স্কয়ার মাইনাস 3d প্লাস 2, তো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। ব্যাপারটা হচ্ছে আমি কারো থেকে যত কমন নেব তাকে তত দিয়ে ভাগ করতে হবে। তো আমি যদি ওর কাছ থেকে 2 কমন নিই, আমি যা ইচ্ছা তা কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে d স্কয়ার কে করতে হবে কি 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ওর কাছ থেকে 2 কমন নেই তাহলে 3d কে করতে হবে কি 2 দিয়ে ভাগ করতে হবে। ওর কাছ থেকে যদি 2 কমন নেই তাহলে ওকেও 2 দিয়ে ভাগ করতে হবে। তো শেষ পর্যন্ত ওরা কাটাকাটি গিয়ে 1 হয়ে গেছে, যা আমি এখানে লিখছি, বাকিগুলো তার কাটাকাটি যাচ্ছে না। সুতরাং এভাবেই কমনটা নেওয়া হয়, আর উপরে দিব 1। ব্যাস, কমন নেওয়ার কাজ তো শেষ। এবার আমরা এই টোটাল ফরমেশনটাকে 1 প্লাস x হোল ইনভার্স 1 অথবা 1 মাইনাস x হোল ইনভার্স 1 এই দুইটার যে কোনো একটা সাইজে আনার চেষ্টা করব, আর ওটা সূত্র লিখে ওটা শেষ করার চেষ্টা করব। তাহলে এখন কথা হচ্ছে এটাকে ওইভাবে কিভাবে লেখা যায়। আমরা এভাবে লিখতে পারি, এখানে দেখি তো
এটাকে 1/2 যেমন আছে তেমন থাক, এটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই 1 কে আমি সবার আগে লিখবো 1, তারপরে লিখবো -3d/2, আচ্ছা এটা না লিখি, 1 এর পরে এটা লিখি প্লাস d²/2 -3d/2, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করে 4x² লিখলাম। এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, খালি করলাম কি 1 কে 1 এর মতো আলাদা রাখছে আর বাকি পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে লিখছি যাতে ওকে আমি x বলে মনে করতে পারি। আচ্ছা, তো এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে ইনভার্স ফরমেশনে লেখা। ইনভার্স ফরমেশন মানে 1/2 তার জায়গায় থাক 1/2, আর এই 1 এত এটা পুরোটাকে লিখতে পারি 1 প্লাস d²/2 -3d/2 ব্র্যাকেট দিলাম হোল ইনভার্স 1 4x²। তার মানে এই 1/এতকে আমি এত ইনভার্স 1 লিখতে পারি, কারণ এত ইনভার্স 1 মানেই হচ্ছে 1/এত। যেমন আবার দেখাচ্ছি, যেমন আমি বলতে পারি যে x ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, একইভাবে 1/x কে আমি x ইনভার্স 1 লিখতে পারি। তো এখানে x এর জায়গায় এটা পুরোটা ছিল, পুরোটা x মনে করলাম 1/x, তাহলে x ইনভার্স 1 লিখতে পারলাম। এরপর আমি এটাকে সূত্র করার চেষ্টা করব। তো সূত্র আমাদের হাতে এখানে আছে, তো দেখি প্লাসের সূত্র কাজে লাগবে নাকি মাইনাসের সূত্র কাজে লাগবে সেটা আগে দেখতে হবে। তো দেখলাম কি এখানে 1 এর পরে দেখা যাচ্ছে প্লাস দেওয়া আছে, তার মানে 1 প্লাস x, এই পুরোটা x, 1 প্লাস x হোল ইনভার্স 1 প্লাস x হোল ইনভার্স 1। তো 1 প্লাস x হোল ইনভার্স 1 এর সূত্রটা কি ছিল? 1 মাইনাস x প্লাস x² মাইনাস x³ প্লাস ডট ডট ডট, তার মানে একবার প্লাস একবার মাইনাস হবে। তাহলে এখানে আমরা সূত্রটা খাটানোর চেষ্টা করি, তবে হাফ হাফের জায়গায় থেকে যাক। তারপরে এখানে সূত্র করি 1 প্লাস x মানে হচ্ছে d²/2 -3d/2, এটা হচ্ছে x, তারপর হচ্ছে মাইনাস, সরি এটা মাইনাস হবে 1 মাইনাস x, তারপর হচ্ছে প্লাস x², d²/2 -3d/2 হোল স্কয়ার, কারণ আমার এখানে x এর জায়গা দখল করে আছে ও, এখানে x ছিল বলে সবগুলো x হয়েছে, কিন্তু আমার এখানে তো x ছিল না, ছিল এটা, তাই এই জন্য এখানে সবগুলো এরকমই হবে। মাইনাস ডট 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 আমি আর লিখবো না, কারণ আমি দেখতে পাচ্ছি বাইরে যেটা আছে সেটা হচ্ছে 4x², আর x² কে দুইবার ডিফারেন্সিয়েশন করা যায়, তিনবার থেকে সে 0 হয়। এই জন্য আমি এখানে স্কয়ার পর্যন্ত লিখে বাকিগুলো ছেড়ে দিচ্ছি, আর লিখে নাই। চাইলে লিখতে পারি, কিউবেরটাও লিখতে পারি, কিন্তু এত বড় অঙ্ক করার দরকার থেকে আমি যেহেতু জানি যে ওরা 0 আসবে, তো ওদেরকে রাখতেছি কেন? যদি এটা x³ হইতো তাহলে কিউবেরটা আমি লিখতাম, কারণ x³ হলে তখন কিউবের আনসারটা পাওয়া যেতে পারে, কারণ x³ কে তিনবার ডিফারেন্সিয়েশন করা যায়, 0 হয় না। x² কে দুইবারই ডিফারেন্সিয়েশন করা যায়, তিনবার ডিফারেন্সিয়েশন করতে গেলেই সে 0 হয়, আর x⁴ থাকলে তখন ওকে 4বার ডিফারেন্সিয়েশন করা যায়। তো ওই ধরনের হিসেব নিকেশ কাজে লাগিয়ে আমরা কতটুকু লিখলে আমরা সুবিধা পাবো সেই সুবিধাটা নিব। এমন না যে আমি আরো লিখলে অসুবিধা আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তখন আমাকে সূত্র লিখতে হবে, কষ্ট করতে হবে, তাই আমি কষ্ট কমানোর জন্য এই কাজটা করি। তাহলে 1/2 তার জায়গায় থাক, এখানে 1 এর জায়গায় থাক, মাইনাস এটা মাইনাস দিয়ে গুণ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস d²/2 মাইনাস মাইনাসে প্লাস 3d/2, আর এটা হচ্ছে প্লাস, এখানে সূত্রটা লিখি, বাইরে তো প্লাস আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² মাইনাস 2a b প্লাস b², তারপর হচ্ছে মাইনাস, একটু খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস লিখে ডট ডট দিতে হবে, কারণ হচ্ছে সিকোয়েন্সটা এমন ভাবে শুরু প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো আমাকে মাইনাসটা ঠিক রেখে তারপর ডট দিতে হবে। ওকে, তাহলে ডট, আর বাইরে হচ্ছে 4x²। ঠিক আগের মধ্যে একটু ভিতরের লাইনগুলোকে গুছিয়ে আনি, তারপর না হয় ডিফারেন্সিয়েশনের কথাটা বলবো। তাহলে 1 এর জায়গায় থাক, মাইনাস d²/2 তার জায়গায় থাক, তারপর হচ্ছে প্লাস 3d/2 তার জায়গায় থাক, প্লাস এটা স্কয়ার করলে হবে d⁴/4 মাইনাস 2 হচ্ছে কাটা, তাহলে হবে 3d³, এটা এখানে d² এখানে d, মোট হবে d³, আর নিচে একটা 2 থেকে যাবে, একটা 2 কাটা, কিন্তু এই 2 তো থেকে যাচ্ছে, তাই না? তারপরে প্লাস এটা দিয়ে কি হবে 3 3 3 9 d² ডিভাইডেড বাই হচ্ছে 2 2 4 মাইনাস ডট ডট ডট, এভাবে যেতে থাকবে, 4x² হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই 4x² কে ভিতরে ওর সাথে সবার সাথে গুণ করা।
তাহলে বাইরে হাফ তার জায়গায় থেকে যাক, ওর জন্য আমরা কোনো টেনশন করলাম না। আমরা করলাম কি, এই 4x স্কয়ার কে গুণ করা শুরু করলাম। 4x স্কয়ার কে প্রথমে 1 এর সাথে গুণ করলাম, তাহলে আমরা পাবো 4x স্কয়ার। তারপরে এই 4x স্কয়ার কে যখন ওর সাথে গুণ করব, তখন এটা মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। তো আমরা একটু রাফে দেখে আসি 4x স্কয়ার কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হতে পারে। তাহলে এই তো এখানে একটু দেখি, আমি যদি 4x স্কয়ার কে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে आंसर এভাবে আসবে, 4 তার জায়গায় থেকে যাবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, ফলে आंसर আসবে 8x। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে পাইলাম 8x। এই 8x কে যখন আমি আবার ডিফারেন্সিয়েশন করব, মানে দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, ওকে আবার ডিফারেন্সিয়েশন করলে 8 তার জায়গায় থেকে যাবে, x কে ডিফারেন্স করলে হবে 1, মানে হবে 8। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমি পাচ্ছি 8। তাহলে এখানে আমি এভাবে লিখবো মাইনাস, একটু খেয়াল করি, এই 4x স্কয়ার ওর সাথে গুণ হওয়ার কথা ছিল, মানে এরকম লেখার কথা ছিল d স্কয়ার 4x স্কয়ার, কিন্তু d স্কয়ার 4x স্কয়ার মানে আমি পাচ্ছি 8। d স্কয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন আর কি, এটা তো একবার ডিফারেন্সিয়েশন, এটা তো দুইবার ডিফারেন্সিয়েশন। তো d স্কয়ার 4x স্কয়ার आंसर পাচ্ছি 8, যার কারণে আমি এখানে 8 ডিভাইডেড বাই 2 লিখে দিব। তারপরে প্লাস 3/2 তার জায়গায় থাক 3/2, এই d মানে হচ্ছে এই 4x স্কয়ার কে এখানে গুণ করা মানে হচ্ছে d 4x স্কয়ার, মানে একবার ডিফারেন্সিয়েশন, আর একবার ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি 8x। তাহলে আমি এখানে লিখে দিব 8x, এখানে গুণ সম্পর্ক থাকবে, প্লাস d টু দি পাওয়ার 4, 4 মানে হচ্ছে 4 বার ডিফারেন্সিয়েশন। তো আমি একবার ডিফারেন্সিয়েশন করে পাইলাম 8x, দুইবার ডিফারেন্সিয়েশন করে পাইলাম 8, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি 3 বার ডিফারেন্সিয়েশন হবে 0, ওই 0 কে আবার ডিফারেন্সিয়েশন করলে আবার হবে 0, তার মানে 4 বার ডিফারেন্সিয়েশন করে আমি পাচ্ছি 0, সরাসরি 0 লিখে দিলাম, মাইনাস 3 বার ডিফারেন্সিয়েশন করলেও পাচ্ছি 0, 0 লিখে দিলাম, প্লাস 9/4 d স্কয়ার, d স্কয়ার মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, কাকে, ওকে, ও যখন ওর সাথে গুণ হবে তখন দুইবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন 8x, আরেকবার ডিফারেন্সিয়েশন 8, তার মানে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন হচ্ছে, এখানে আমি শুধু 8 বসাবো, মাইনাস ডট 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 এভাবে বসিয়ে যাব। 4x স্কয়ার আর লিখবো না, কারণ 4x স্কয়ার ওদের সাথে গুণ করে ফেলা হয়েছে। এবার আমরা যোগ বিয়োগ করে অঙ্কটা শেষ লাইনটা আনলেই সমাধানটা পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু 1/2 তার জায়গায় থাক, আর এখানে 4x স্কয়ার তার জায়গায় থাক। দেখি কি হয়, বাকিটা 2 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে আমরা পাবো 4। এই 2 দিয়ে 8 কে যদি কেটে দিই তাহলে হবে, এই 2 দিয়ে 8 কে কাটলে হবে 4, 3 আর হচ্ছে 12, তাহলে প্লাস 12x। তারপরে এখানে 4 দিয়ে যদি 8 কে কেটে দিই তাহলে 4 দুগুণে 8, মানে 9 দুগুণে হচ্ছে 18, তার মানে প্লাস 18। তাহলে এখানে টোটাল যোগ বিয়োগগুলো যদি শেষ করি তাহলে আমরা পাচ্ছি 4x স্কয়ার, এখানে পাচ্ছি প্লাস 12x, আর এখানে পাচ্ছি 18 থেকে 4 গেলে হবে 14। আচ্ছা, তো এখন আমাদেরকে সাধারণ সমাধানটা বের করতে হবে, তাই না? তাহলে সাধারণ সমাধান বের করতে এবার আমরা কি করব, সুতরাং নির্ণয়, এবার সাধারণত বাংলায় না লিখি, নির্ণয় জেনারেল সলিউশন, সাধারণ সমাধান y ইকুয়াল হচ্ছে yc প্লাস yp ইকুয়াল টু, তো এখন yc এর মানটা বসিয়ে দেব, yp এর মানটা বসিয়ে দেব, ফাংশনটা শেষ। a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার x প্লাস yp এর মান এক্ষুনি আসছে হাফ, তার জায়গায় বসছে, তারপর হচ্ছে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 40। ব্যাস, এটাই হচ্ছে এই সমীকরণের জন্য সমাধান। ওকে, তাহলে দেখা যাচ্ছে খুবই সহজ অঙ্ক ছিল এগুলা। আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে যে যদি সমান চিহ্নের ডান পাশে x স্কয়ার থাকে, শুধু x স্কয়ার, x স্কয়ারের সাথে অন্য কোনো রাশি বা অন্য কোনো পদ গুণ নেই, শুধু x স্কয়ার, 4 এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা, ওরা গুণের কোনো সমস্যা নেই, তাহলে আমাকে অঙ্কটা অবশ্যই এই সিস্টেমে করতে হবে। আর সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে প্রথমে yc নির্ণয় করতে হবে, আর তারপর হবে yp নির্ণয়ের সময় আমাকে 1 - x অথবা 1 + x হোল ইনভার্স 1 এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর ওটা অ্যাপ্লাই করার পর লাস্টের দিকে গুণ করে দিলে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে yp, আর লাস্টে আমি yc এবং yp কে যোগ করে দিব, সঙ্গে সঙ্গে সমাধান শেষ হয়ে যাবে। তো যেহেতু বুঝতেই পারছি যে এত ইকুয়াল টু x স্কয়ার ক্লাসের সমাধানগুলো কেমন হবে, তো আজকে এইটুকুই থাক। আগামী ক্লাসে আমরা অন্য ধরনের অঙ্ক নিয়ে হাজির হব। ওকে, সেই পর্যন্ত ভালো থাকি সবাই, ধন্যবাদ।